আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের পার্টে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ শাহজামান। এই মানচিত্রটা এখনকার মানচিত্র নয়, এই মানচিত্রটা আমাদের প্রায় 200 বছরের আগের একটা মানচিত্র। তো মানচিত্রটাই কিন্তু আমাদেরকে মনে করে দেয় যে আমরা কোন শাসন আমলের কথা বলতেছি, এবং সেই সাথে আমাদেরকে যারা 200 বছর শাসন করেছে তাদের ভাগ এবং তাদের এই চিত্রটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় ইংরেজরা আমাদের দেশে আগমন করেছিল এবং তারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছিল, এবং তারা আমাদের দেশে আমাদের সাহায্যেই কিন্তু এসেছে। এই চিত্রটা আমাদেরকে মনে করিয়ে দেয় সেই পলাশীর প্রান্তরের কাহিনী। আজ আমরা আলোচনা করব ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও ব্রিটিশ শাসনের প্রভাব। যেটা বলছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশের প্রভাবটা বিস্তার করেছে কিভাবে, পলাশীর যুদ্ধে তারা জয়লাভ করেই কিন্তু আমাদেরকে প্রভাবটা বিস্তার করেছে। তাই আমাদের এই ছবিগুলাই কিন্তু আমাদেরকে মনে করে দেয় সেই নবাব সিরাজদৌল্লার আমলের কাহিনী। আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের পার্ট 4 এবং 5। পার্টটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও ব্রিটিশ শাসনের প্রভাব। পার্টটা অনেক বড়, আমি ছোট করে কিছু অংশ আজকে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলায় আগত বিভিন্ন ইউরোপীয় কোম্পানির পরিচয় বর্ণনা করতে পারবো। বাংলায় ইংরেজদের আগমন ও তাদের বিজয়ের কারণ বর্ণনা করতে পারবো। ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য 1600 শতাব্দীতে ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া জয়েন্ট স্টক কোম্পানি। তারা আমাদের দেশকে বাণিজ্য চালানোর জন্য এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করে 1600 শতাব্দীতে। আমরা পৃষ্ঠা নাম্বার 6 আমাদের বইয়ে এটা ডিটেলস আরও লেখা আছে, তোমরা বইটা খুলে আমার মনে হয় পড়লে আরও ভালো হয় এবং তার সাথে মিলিয়ে নিলে চমৎকারভাবে তোমাদের মনে থাকবে অনেক। ইংরেজরা 1651 সালে হুগলিতে এবং 1658 সালে কাশিম বাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা আমাদের দেশে এসে 1651 সালে হুগলিতে এবং 1658 সালে কাশিম বাজারে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। তারা কিন্তু আমাদের দেশে এসেছে মূলত বাণিজ্য করতে করতে শেষে আমাদের সিংহাসনই দখল করে নিয়েছে। কাশিম বাজারে বাণিজ্য কুঠি আমরা দেখতে পাই। এটা মূলত একটি চিন্তন কাজ। আমরা যদি পাঠ্যপুস্তকটা পড়ি এবং তার সাথে যদি একটু মিলিয়ে ভাবার চেষ্টা করি যে ভারতীয় উপমহাদেশে ইংরেজরা বাণিজ্য কুটির স্থাপন করেছিল কেন, তারা আমাদের দেশে বাণিজ্য কুটির স্থাপন করার মূলত কারণটা কি, এটা আমরা একটু নিজে নিজে ভাবি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ষোলোশো সালে ডাচ ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য করতে আসে। শুধুমাত্র ইংরেজরা না, আরও অন্য জাতিরও বাংলাদেশে এসেছিল এই উপমহাদেশে বাণিজ্য করার জন্য। তার অন্যতম আরেকটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা 1630 সালে বাংলায় প্রবেশ করে এবং ইংরেজদের সাথে তারা টিকতে পারে নাই। হ্যাঁ, তারা ইংরেজি কোম্পানির সাথে টিকতে না পেরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া চলে যায়। তারা এই উপমহাদেশে আসার পরে তারা ইংরেজদের টিকতে পারে নাই। কারা? সেটা হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর 1664 সালে বাংলায় প্রবেশ করে চন্দননগর, চুচুড়ায় আহ, হ্যাঁ চুচুড়ায় শক্ত ঘাঁটি গড়ে তোলে। পরবর্তীতে ইংরেজদের সাথে 3 দফায় যুদ্ধে হেরে গিয়ে তারাও ইন্দোনেশিয়া চলে যায়। তো আমরা ইতিপূর্বে জানলাম যে ডাচরা চলে যায় ও 1630 খ্রিস্টাব্দে, ফ্রান্সটা আহ, চলে যায় 1664 খ্রিস্টাব্দে। অর্থাৎ ফ্রান্সটাও টিকতে পারেনি এবং ডাচটাও টিকতে পারেনি ইংরেজদের কাছে। তার মানে শুধুমাত্র একটাই কোম্পানি যেটা এই উপমহাদেশে সহজ সাতুরিভাবে খুব ভালোভাবে টিকতে পারছে, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে ব্রিটিশ ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের তাদের প্রতিপত্তি বাড়িয়ে নবাবের দরবারের প্রভাব বিস্তার করে। তারা এই দেশে বাণিজ্য করতে করতে নবাবের দরবারে লোকজনের সাথে চলাফেরা করতে করতে তারা একদম আম, মানে নবাবের প্রভাব বিস্তার করে, নবাবের সভাসদেই। আমি একটু বইয়ের সাথে পড়ি, তোমরা যদি একটু বইয়ের সাথে মিলিয়ে পড়ো তাহলে আমার মনে হয় অনেকটা মনে থাকবে তোমাদের। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার ক্ষমতায় উত্তরাধিকারী নিয়ে নবাব পরিবার ও রাজপ্রাসাদের অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কোম্পানিরা এই সুযোগ নিতে ভুল করেনি। আমরা কিন্তু মাঝখানে যে ছবিটা দেখতেছি এটাই আলীবর্দী খাঁ, উনি মূলত আমাদের শেষ স্বাধীন নবাবের নানা। তরুণ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তারা তার খালা গসিটি বেগম, মীর জাফর, মীর কাসিম, রাজদরবারের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং উমিচাঁদ, জগৎ শের, রাজবল্লভদের মতো তৎকালীন ধনী অভিজাতদের একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ইংরেজ বণিকদের তাদের সাথে যোগ দেয়। এই সুযোগে মাদ্রাজ থেকে সৈন্যবাহিনী নিয়ে এসে ইংরেজ সেনাপতি ওয়াটসন ও ক্লাইভ কলকাতা দখল করে। এরপর নবাবের মুর্শিদাবাদ দখল করে ক্লাইভ পলাশীর অম্রকাননে উপস্থিত হয় এবং 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তা ইংরেজরা আমাদের দেশে এসেছে আমাদের কিছু এই দেশীয় কুচক্রীদের সহযোগিতায়। তার মধ্যে অন্যতম হচ্ছে মীর জাফর। তিনি অবশ্য লোভী ছিলেন যে মির্জা সিরাজউদ্দৌলা মারা যাওয়ার পর তিনি মসনদে বসবেন। আর সিরাজউদ্দৌলা ছিল বয়সে খুব তরুণ, 22 বছর বয়স। তো এই বয়সে সে সিংহাসনে দখল করেছে। তার কারণে বয়সের অবলতা এবং তার রাজ্য পরিচালনার অপরিপক্কতার কারণে তারই কিছু আত্মীয়স্বজন এবং সমাসদ এবং তৎকালীন অভিজাত শ্রেণী লোকজন তার বিরুদ্ধে চলে যায় এবং এই তার বিরোধী শক্তিটাকে ইংরেজরা কাজে লাগায় দেয় ইংরেজদের পক্ষে। এবং তারা ইংরেজদের সাথে এই বিরোধী দলটা মানে এই বিশ্বাসঘাতক দলটা হাত মিলানোর পরে 1757 সালের 23 জুন পলাশীর অম্রকাননে বাংলার শেষ স্বাধীনতার সূর্যটা অস্তমিত হয়। এই সে আমাদের শেষ নবাব আলীবর্দী খাঁর দৌহিত্র সিরাজউদ্দৌলার 22 বছর বয়সে বাংলার মসনদে। বেগম, মীর জাফর অভিজাত নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলে ইংরেজরা তাদের সাথে যোগ দেয়। 1757 সালের 23 জুন নবাব সিরাজউদ্দৌলার সাথে ভাগীরথীর তীরে পলাশীর অম্রকাননের অম্র বাগানে ইংরেজদের সাথে যুদ্ধ শুরু হয়। আমরা একটা ভিডিও ক্লিপ দেখি এই স্লাইডে। বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন 200 বছরের জন্য আমরা পরাধীনার শৃঙ্খলে পড়ে যাই।
বিজয়ের পর মীর জাফর নবাব বানালো মূলত ক্ষমতায় চলে যায় ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে। সিরাজদৌল্লার পতনের পর তারা মসনদে বসায় মীর জাফরকে, বিশ্বাসঘাতক মীর জাফরকে। মীর জাফর একদম বয়স্ক লোক ছিলেন এবং তখন নবাব সিরাজদৌল্লার সিপাহসালাও ছিলেন এবং তাকেই নবাব বানানো হয়। তো তাকে নবাব বানানোর পর উনি নবাব হয়েছেন, কিন্তু সকল রাজনৈতিক ক্ষমতা চলে যায় ইংরেজদের কাছে এবং ইংরেজ সেনাপতি রড ক্লাইভের হাতে। আমরা যদি পাঠ্যপুস্তকের সাথে একটু মিলিয়ে দেখি তাহলে আমাদের অবস্থানটা একটু ক্লিয়ার হবে। শেষ পর্যন্ত 1765 সালে ক্লাইভ দিল্লির সম্রাটের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। একদম 1765 সালে যে দেওয়ানি লাভ করেন নবাবের কাছ থেকে, একদম আনুষ্ঠানিকভাবে দিল্লির সম্রাটের কাছ থেকে। দিল্লির সম্রাট শাহ আলমের নিকট দেওয়ানি লাভের পর বাংলায় নবাবকে বৃত্তিভোগী ঈদের পরিণত করে ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসন ছিল একটি অদ্ভুত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলার নবাবের উপর শাসন ও বিচারের দায়িত্ব অর্পণ করেন এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্বে ন্যস্ত করেন কোম্পানির উপর। এর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি লাভ করল দায়িত্বহীন ক্ষমতা। দ্বৈত শাসন ছিল এই দেশের মানুষের জন্য এক চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেল ইংরেজ প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে তার আদায়ের প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কোম্পানি এবং কোম্পানির কর্মচারী অর্থের লালসায় দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ ও কৃষকদের নাবিশ্বাস হয়ে উঠার অবস্থা, সেই সময় এই দেশের পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। 1770 সালে বাংলায় 1176 বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলেও কোম্পানির করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোক মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটিকে 76-এর মতান্তর নামে পরিচিত। এ হচ্ছে শাসনের প্রথম প্রভাবটা পড়েছে আমাদের 76, এটাকে বলা হয় 76-এর মনন্তর। স্বাধীনতা নামক সূর্যটি অস্তমিত হয়ে যায়, যার পর 1757 সাল থেকে 1747 সাল 1947 সাল পর্যন্ত 200 বছর ইংরেজদের আমলে ইংরেজদের রাজত্ব করে আমাদের এই উপমহাদেশ। চিন্তা করি, যদিও এখানে যেভাবে দেওয়া আছে তো সেভাবে না, তোমরা নিজেরাই মানে এককভাবেই ইংরেজদের বিজয়ের কারণ কি এবং বাংলার পরাজয়ের কারণ কি, মূলত জিনিস কিন্তু দুটোটা একই, যে ইংরেজরা বিজয়ের কারণ কিন্তু বাংলার পরাজয়ের কারণ। তো তোমরা দুজনেই মানে এই কারণগুলো একটু খুঁজে বের করো আমার কথায় এবং পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে দেখো যে বাংলার পরাজয়টার কারণটা কি। আমরা কিছু প্রশ্ন স্লাইডে দেখি এবং সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? আমি একদম শুরুতেই কথাটা বলেছিলাম, ইংরেজরা কথায় শক্ত ঘাঁটি গড়ে তোলে। আমি 2টা জায়গার নাম বলেছিলাম এবং 2টা পিকচারও কিন্তু দেখিয়েছি। নবাব সিরাজদৌল্লার পরিচয় দাও, নবাব সিরাজদৌল্লার ছবিটা দেখেও কিন্তু আমি বলেছি। হ্যাঁ, এবং তারও মানে স্লাইডের যুদ্ধের পরপরও কিন্তু তার পরিচয় আমরা পেয়েছি। কাদের ষড়যন্ত্রে বাংলার স্বাধীনতার সূর্য স্তমিত হয়? এই প্রশ্নগুলো যদি আমরা পারি তো ওয়েলকাম, আর না পারলে আরেকবার পাঠ্যপুস্তকের 6 নম্বর পৃষ্ঠার যে পড়াটা সেটা রিডিং পড়ে একটু মিলিয়ে নিব এই প্রশ্নের উত্তরগুলো আমরা পারি কিনা। আমাদের একটা বাড়ির কাজ, পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের ফলে বাংলার অবস্থা কেমন হয়েছিল। আমি কিন্তু দুর্ভিক্ষের কথা বলেছি যে প্রথম 3 বছরই একটা বিরাট প্রভাব পড়েছে আমাদের এই দেশে। তো এরকম প্রভাব বিস্তার অবস্থাটা কেমন হয়েছিল তা তুমি এই পাঠ্যপুস্তকটা পড়ে নিজের ভাষায় লিখে
আমাকে জানাবে, মেল করে জানালে ওয়েলকাম, আবার না হয় আমরা যখন জুম ক্লাস করব তখন এই পড়াটা আমাকে দিবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। দেশকে ভালোবাসো, দেশপ্রেম